আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাসে পুংগামিটোফাইটের পরিস্ফুটন পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা এবার ডিম্বকটা কি, ডিম্বকের পরিস্ফুটন, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমত যে জিনিসটা নিয়ে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই যে ডিম্বক, সে থাকে কোথায় আসলে? আমাদের উদ্ভিদের যে স্ত্রী জননাঙ্গ আছে, স্ত্রী স্তবক আছে, স্ত্রী স্তবকের তিনটা অংশ আমরা জানি। মানে বা প্রতিটি স্ত্রী কেশরের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তিনটা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের মধ্যে একটা অংশ আছে, যে অংশটা হচ্ছে অমরা। গর্ভাশয়ের অমরা থেকে আলটিমেটলি ডিম্বকটা তৈরি হয়। গর্ভাশয়ের অমরা থেকে ডিম্বক তৈরি হয়। তাহলে আর ডিম্বকটা পরবর্তীতে নিষেক হওয়ার পর ডিম্বকটা থেকে বীজ তৈরি হয়, বা ডিম্বকটা বীজে পরিণত হয়। এটা কখন? এটা হচ্ছে নিষেকের পর। এটা হচ্ছে নিষেকের পর ডিম্বকটা বীজে পরিণত হয়। আর গর্ভাশয়টা ফলে পরিণত হয়। গর্ভাশয়টা কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। এই জিনিসটা আমরা সবাই জানি। তাহলে গর্ভাশয়ের মধ্যে থাকে আমাদের অমরা বা প্লাসেন্টা। প্লাসেন্টার ভিতরে আসলে আমাদের তৈরি হয়, মানে প্লাসেন্টার ভিতরে একটা অংশ স্ফীত হয়। মানে এই অমরার ভিতরে একটা বড় অংশ, এই বড় অংশের মধ্যে একটা ছোট্ট একটা অংশ স্ফীত অঞ্চল হয়। এই স্ফীত অঞ্চলটাই আলটিমেটলি বিভাজিত হতে হতে ক্রমে আমাদের ডিম্বকে পরিণত হয়। তাই এই নিয়ে আমাদের ডিম্বকের জিনিস আমরা বুঝতে পারছি। এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, আমি দেখাই, আমি আঁকা ট্রাই করি। আচ্ছা, প্রথমত এই যে মনে করি এটা হচ্ছে একটা ডিম্বক। এটা কি একটা ডিম্বক? ডিম্বকের ভিতরে অনেক কোষ থাকে, কিন্তু ডিম্বকের ভিতরে অনেকগুলো কোষ এভাবে এভাবে চারপাশে থাকে। হ্যাঁ, এভাবে 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 চারপাশে কোষ থাকে। আমি জাস্ট একটা লেয়ার দেখাচ্ছি, মানে আরো অনেকগুলো লেয়ার থাকে। আচ্ছা, ঠিক আছে। এবার ভিতরে কি আছে বাইরে কি আছে আমরা পড়বো। তো প্রথমত এই ডিম্বকের টিস্যুটাকে দুই ভাগে ভাগ করা হয়। এই যে ডিম্বকটা, ডিম্বকের টিস্যুটাকে দুই ভাগে ভাগ করা হয়। আমি এখানেই লিখি, এই যে ডিম্বক, এই ডিম্বক টিস্যুটাকে দুই ভাগে ভাগ করা হয়। মানে দুই রকম কি, একটা হচ্ছে বাইরে। বাইরে যেটা আছে সেটা হচ্ছে আবরণ। সেটা কি? আবরণ। তাহলে বাইরে থাকে আবরণ টিস্যু। তাহলে এই আবরণ টিস্যুটা বাইরে থেকে মানে কি চারপাশে থাকবে, মানে চারপাশে আবরণ টিস্যু থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে মাঝের দিকে যে কোষ থাকে ওগুলো একটা নাম আছে। মাঝের দিকের কোষগুলোকে বলা হয় নিউসেলাস। তার মানে ডিম্বকের ভিতরে যে কোষগুলো আছে, ডিম্বক টিস্যুটা, বাইরের দিকের কোষগুলো হচ্ছে আবরণ তৈরি করে, তাই এটাকে আবরণ টিস্যু বলতেছি। আর মাঝের দিকের কোষটাকে আমরা বলি নিউসেলাস। মাঝের দিকের কোষগুলোকে আমরা বলি নিউসেলাস। এবার এই আবরণটা আবার দুই ভাগে বিভক্ত হয়। আবরণটা কি আবার দুই ভাগে বিভক্ত হয় কি করে? একটা বহিঃত্বক আর একটা অন্তত্বক হিসেবে প্রকাশ করে। তাহলে আবরণটা আবার কয়টা ভাগ করে? দুইটা স্তর ভাগ করে। তাহলে আমি যদি দেখাই অনেকটা জিনিসটা এরকম, যে এই যে এই আবরণের দুইটা স্তর আমি দেখাইতেছি জাস্ট। হ্যাঁ, তাহলে আবরণের আমি কয়টা স্তর দেখালাম? দুইটা স্তর। তো দুইটা স্তর কি কি? একটা হচ্ছে বহিঃস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর। একটা হচ্ছে বহিঃস্তর আর একটা কি অন্তঃস্তর। আচ্ছা, তাহলে আমি বলতেছি এটা হচ্ছে বহিঃস্তর আর এটা হচ্ছে অন্তঃস্তর। এতটুকু আমরা বুঝলাম। আর ভিতরের দিকে যে কোষগুলা ওইগুলাকে আমরা কি বলতেছি? নিউসেলাস বলতেছি। ওইগুলাকে কি বলতেছি? নিউসেলাস। আর বাইরের দিকে আমাদের আবরণ তৈরি করলো বহিঃত্বক, অন্তত্বক। এতটুকু আই গেস আমরা বুঝতে পারছি। এবার একটা জিনিস দেখো, তার এই ত্বকের এখানে একটা জায়গায় তার আমরা কিন্তু ইয়াটা হয় নাই। এই দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গায় দেখো আবরণ বিহীন একটা অংশ আছে, একটা ছিদ্রের মতো তৈরি করে। তার মানে এই যে নিউসেলাস, এই নিউসেলাসের একটা জায়গা থাকে যে জায়গাটাতে কোনো ত্বক থাকে না, কোনো ত্বক থাকে না। তাহলে ওই জায়গাটাতে একটা ছিদ্র দেখতে পাইতেছে। এই ছিদ্রটার নাম কি? এই ছিদ্রটার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র। এই ছিদ্রটার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র, বা এটাকে বলা হয় মাইক্রোপাইল। ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। তাহলে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল জিনিসটা কি বলতেছে? এটা হচ্ছে আমাদের এই যে
নিউসেলাসের যে জায়গাটাতে ত্বকে থাকে না, ত্বক দ্বারা আবৃত থাকে না, তাহলে ডিম্বকের নিউসেলাসের যে অংশ অনাবৃত থাকে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি, তাই না? এবার ভিতরের দিকে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি, এই যে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি ভিতর দিকে একটা কোষ থাকে, ওই কোষটা আকারে বড় হয়। জিনিসটা আমি ফার্স্টে দেখাই দেয়, ডিম্বকরন্ধ্রের ভিতরে কাছাকাছি একটা কোষ থেকে, কোষটা কি হয় আকারে আস্তে আস্তে বড় হবে। এই কোষটা আস্তে আস্তে কি আকারে এভাবে বড় হয়। বড় হওয়ার পরে এবার এই কোষটাকে বলা হবে আর কি স্পোরেঞ্জিয়াল কোষ। তার মানে এই কোষটাকে আমরা কি বলবো? আর কি স্পোরেঞ্জিয়াল কোষ। ঠিক আছে, তাহলে আমি এটা এখানে লিখি। তাহলে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ থাকে, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা বড় কোষ থাকে। ঠিক আছে, একটা বড় কোষ থাকতেছে, ওই কোষটাকে আমরা কি বলতেছি? আর্কি স্পোরেঞ্জিয়াল কোষ। কোষটাকে আমরা বলতেছি আর্কি স্পো, আচ্ছা সরি, এটাকে আর্কি স্পোরিয়াল বলতেছে। হ্যাঁ, এটাকে আর্কি স্পোরিয়াল কোষ বলে, এটাকে বলে হ্যাঁ আর্কি স্পোরিয়াল কোষ। আর্কি স্পোরিয়াল কোষ বলতেছে। আচ্ছা, এই আর্কি স্পোরিয়াল কোষটা আবার বিভাজিত হবে। আর্কি স্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে কি কি তৈরি করে? একদিকে দেয়াল কোষ তৈরি করে, মানে প্রাচীর তৈরি করতেছে, আর আরেকদিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। আরেকদিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে, আরেকদিকে কি করে? প্রাথমিক জনন কোষ তৈরি করে। এই প্রাথমিক জনন কোষ থেকে আলটিমেটলি তৈরি করবে স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষটাই আলটিমেটলি মিওসিস বিভাজনের মাধ্যমে আমাদের স্ত্রী রেণু তৈরি করবে। স্ত্রী রেণু তৈরি করে। তাহলে কয়টা তৈরি করবে? চারটা। নর্মালি চারটার মধ্যে তিনটা নষ্ট হয়ে যায় আর একটা থাকে, একটাই স্টে করে, বাকি তিনটা নষ্ট হয়ে যায়। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ, এ দেখো, তাহলে এই স্ত্রী রেণুগুলো কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। এগুলা হ্যাপ্লয়েড, আর তাহলে এগুলা কি? ডিপ্লয়েড। ডিপ্লয়েড, তাই না? ওইটা তাহলে ডিপ্লয়েডই হবে। তাহলে আমরা কি কি দেখতেছি? আমরা দেখতেছি যে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটা কোষ আকারে বড় হয়, ওইটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষটা আবার বিভাজিত হয়ে একদিকে তৈরি করে দেয়াল কোষ, অন্যদিকে তৈরি করে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষটা আসলে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে আলটিমেটলি তৈরি করবে আমাদের স্ত্রী রেণু। মিওসিস বিভাজনের মাধ্যমে আলটিমেটলি আমাদের কি তৈরি করবে? স্ত্রী রেণু তৈরি করবে। আশা করি আমরা এতটুকু গঠনটা বুঝতে পারছি, এটাতে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, এবার চলে আসি ডিম্বকের পুরো গঠন কি শেষ হয়েছে? হয় নাই কিন্তু। ডিম্বকের গঠনে আরো অনেক কিছু আছে, আমরা মাত্র ত্বক আর নিউসেলাস দেখছি, তাই না? এই ছবিটা একটু আমি কেটে এই একটু মডিফাই করি, এটা আমরা এখানে দেখাবো না, কারণ আর কি স্পোরিয়াল কোষ তো পরবর্তীতে বিভাজিত হয়ে অন্য অনেক কিছু তৈরি করতেছে, তাই না? তাহলে ওই জিনিসটা আমরা এখানে দেখাবো না, এটা আমাদের এখানে দেখানোর দরকার নাই। আচ্ছা, তাহলে যে জিনিসটা এখন আমাদের মেনলি কাজ, সেটা হচ্ছে এই দেখেন ছবিটা দেখি, তুমি একটু ছবিটা এবার আঁকার ট্রাই করে দেখো, জিনিসটা কেমন হয় আমাদের এই যে ডিম্বাণু, মানে পুরো ডিম্বকের গঠনটা কেমন হয় সেটা দেখতেছি, দেখো। এই দেখো, ঠিক আছে, আমার যদিও ছবিটা বেশি ভালো হয়নি, ঠিক আছে, বইয়ের ছবিটা আরো বেশি সুন্দর। হ্যাঁ, আমার ছবিটা বেশি সুন্দর হয়নি, এটা একটু সুন্দর করে উঠবে। এই যে অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা এমন একটা গঠন। এখন এই গঠনের মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাড়ি। এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাড়ি। এই ডিম্বক নাড়িটা আসলে কি করে? এটা আসলে একটা বোটার ন্যায় অংশ। এটা আসলে কি একটা বোটার ন্যায় অংশ, এটা হচ্ছে অমরার সাথে যুক্ত থাকে। তাহলে ডিম্বক নাড়ি, ও, একটা সেকেন্ড, এগুলো একটু আমি সাইড করে ফেলি। হুম, চলে আসি। তাহলে বলতেছি এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাড়ি,
তাহলে ডিম্বক নালীটা হচ্ছে একটা বোটার মতো অংশ। এটা একটা বোটার মতো অংশ যেটা আসলে কি করে, ডিম্বককে অমরের সাথে যুক্ত রাখে। তাহলে তার মানে এটা কি করে, ডিম্বকটাকে অমরার সাথে যুক্ত রাখে, অমরার সাথে যুক্ত রাখতেছে। এই ডিম্বক নাড়ির ভিতরে অনেক সময় শিরার ন্যায় মানে যুক্ত হয়। মানে এটা কি করে, অনেক সময় আহ ডিম্বক ত্বকের সাথে শিরার মতো গঠন তৈরি করে। মানে ডিম্বক নাড়িটা অনেক সময় যে ডিম্বক ত্বক আছে, ডিম্বক ত্বকের সাথে, ডিম্বক ত্বকের সাথে শিরার ন্যায় যুক্ত থাকে, শিরার ন্যায় যুক্ত থাকে। ওই গঠনকে বলা হয় র্যাফি, ওই গঠনকে বলা হয় র্যাফি। তাহলে আমরা ডিম্বক নারী জিনিসটা বুঝলাম। এটা ইংলিশটা একটু জানতে হবে, এই চ্যাপ্টার একটু ইংলিশ গুলো পড়তে হবে। ডিম্বক নারীর ইংলিশ হচ্ছে ফিউনিকুলাস, ফিউনিকিউলাস, ফিউনিকিউলাস, হ্যাঁ, এটার ইংলিশটা। এবার হচ্ছে ডিম্বক নাভি, ডিম্বক নাভি। ডিম্বক নাভিটা কি, এটা এই যে এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাভি, আমি দেখাই, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাভি। তার মানে প্রথমে নারী ছিল, এখন হচ্ছে নাভি। এটাকে বলা হয় হাইলাম, এটাকে বলা হয় হাইলাম। এটা কি করে, এই অংশ মানে ডিম্বকের যে অংশটা, এটা এটা কি, ডিম্বকের যে অংশটা ডিম্বক নারীর সাথে যুক্ত থাকে। দেখো তো, এই যে অংশটা, এই যে অংশটা দেখো, এই যে এই অংশটা, এই অংশটা কার সাথে যুক্ত আছে, ডিম্বক নারীর সাথে যুক্ত আছে। তাহলে আমরা বলতেছি ডিম্বকের যে অংশটা ডিম্বক নারী ইয়ার সাথে যুক্ত থাকে। ঠিক আছে, ছবিটা আরেকটু সুন্দর করতে পারতাম, যে এই জায়গাটাকে এই জায়গা থেকে শুরু করতে আছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের ডিম্বক নাভি। তাহলে ডিম্বক নাভি কোন জায়গাটা, যেটা ডিম্বক নালীর সাথে যুক্ত রাখতেছে। আর নিউসেলাস বা ভ্রূণ টিস্যুতে আমরা বুঝছি যে ভিতরে যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে নিউসেলাস। তাহলে নিউসেলাসটা হচ্ছে আমাদের প্রধান টিস্যু, তাই না? তাহলে নিউসেলাসটা হচ্ছে একবারে প্রধান যে টিস্যুটা, ত্বক দিয়ে ঘেরা, ত্বক দিয়ে ঘেরা প্রধান যে টিস্যুটা সেটা হচ্ছে নিউসেলাস। কারণ নিউসেলাসের ভিতরে কিন্তু আমরা আর্কিস্পোরিয়াল কোষটা পাইছি। আর্কিস্পোরিয়াল কোষ থেকেই কিন্তু প্রাথমিক জনন কোষ, তারপর স্ত্রী মাতৃ রেণু মাতৃকোষ, স্ত্রী রেণুরা তৈরি হয়। তাহলে নিউসেলাসটা কিন্তু একদম মেইন আমাদের। আচ্ছা, আবার ডিম্বক রন্ধ্রটা আমরা দেখলাম, এই যে ডিম্বক রন্ধ্রটা দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডিম্বক মূল, এই জায়গাটা হচ্ছে ডিম্বক মূল। আমরা একটা জিনিস সবসময় ইয়ে করি যে মূল মানে নিচে হবে, কিন্তু তা না। এই মূল, এই জায়গাটা হচ্ছে ডিম্বক মূল। এটা ইংলিশটা একটু মনে রাখতে হবে, ক্যালাজা। ডিম্বক মূলের ইংলিশটা মনে রাখতে হবে, ইংলিশটা হচ্ছে ক্যালাজা। তার মানে কি, এটাকে বলে আমরা গোড়ার দিকের অংশ। এটা কি বলি, গোড়া, মূল মানে গোড়া, কিন্তু এই গোড়াটা উপরের দিকে, গোড়াটা কি দিকে, উপরের দিকে। আসলে দেখো জিনিসটা এরকম হয়ে গেছে, জিনিসটা হয়তোবা প্রথমে এমন লম্বা ছিল, ঠিক আছে, তখন মূলটা এখানে ছিল, পরে এটা এইভাবে নিচের দিকে নেমে গেছে। আমরা গঠন দেখবো, ঠিক আছে, কিন্তু তাহলে মূলটা উপরের দিকে পড়ে গেছে। আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। তাহলে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে ক্যালাজা বা ডিম্বক মূল, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি ত্বকের সূচনা হয়। এখান থেকে কি, এই যে স্কিনটা আছে, এই ত্বকের সূচনা হয়। এখান থেকে কি হয়, ত্বকের সূচনা হয়। এখান থেকে ত্বকের সূচনা, এখান থেকে ত্বকের সূচনা হয়। এরপর হচ্ছে ভ্রূণথলি। ভ্রূণথলি যে নিউসেলাসের মধ্যে অবস্থিত থলির মতো যে অংশ, তাকে বলা হয় ভ্রূণথলি। নিউসেলাসের ভিতরে যে থলির মতো যে অংশটা, তাকে আমরা বলতেছি ভ্রূণথলি। এন্ড ভ্রূণথলির তিনটা অংশ, ভ্রূণথলির তিনটি অংশ, এই জিনিসটা আমাদের করতে হবে। এটা আমরা জানি কি হয় ভিতরে। একটা জিনিস দেখো, তোমরা সবাই ছোটবেলায় দেখছো যে এই জায়গাতে একটা ডিম্বাণু থাকে, ডিম্বাণুর পাশে দুইটা করে সহকারী কোষ থাকে, ওই পাশে আমাদের প্রতিপাদক কোষ থাকে। এটা একদম ছোটবেলায় বসতো। মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে। তাহলে এই যে জিনিসটা, এটা আমাদের আলটিমেটলি কি, ভ্রূণথলি। এটা আমাদের আলটিমেটলি কি, ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলিতে কি কি থাকতেছে, আমাদের তিনটা জিনিস থাকতেছে। ভ্রূণথলিতে কয়টা জিনিস থাকে, তিনটা জিনিস থাকে। ভ্রূণথলিতে তিনটা জিনিস থাকে, কি কি? এক নাম্বারে হচ্ছে গর্ভযন্ত্র, এক নাম্বার হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রটা কি, ওই যে ডিম্বাণু আর ডিম্বাণুর সাথে যে দুইটা কোষ,
তাহলে এখানে থাকে ডিম্বাণু প্লাস দুইটা সহকারী কোষ, দুইটা সহকারী কোষ। তাহলে এই যে জায়গাটা ছবিতে, এই যে জায়গাটা, তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি গর্ভযন্ত্র। এই জায়গাটাকে আমরা বলতেছি গর্ভযন্ত্র। আর এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ, এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ। আর মাঝখানে এই দুইটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। আশা করি এই ছোট্ট জিনিসটা আমরা বুঝতে পারছি সবাই। ঠিক আছে, যে সেকেন্ডারি নিউক্লিয়াস জিনিসটা, গর্ভযন্ত্র, প্রতিপাদ কোষ। ঠিক আছে, তাহলে এইগুলা মিলে আলটিমেটলি আমাদের কি হয়, ভ্রূণথলি হয়। তাহলে গর্ভযন্ত্র গেল, 2 নম্বরে আমরা বলবো প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। আচ্ছা দেখো, প্রতিপাদ কোষটা আলটিমেটলি থাকতেছে কোথায়? প্রতিপাদ কোষটা থাকে কিন্তু ডিম্বক মূলের দিকে। এটা কোন দিকে থাকে? ডিম্বক মূলের দিকে থাকে। আর গর্ভযন্ত্র থাকে ডিম্বক রন্ধ্রের দিকে। এটা কোন দিকে থাকে? ডিম্বক রন্ধ্রের দিকে থাকে। আর 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। 3 নম্বর জিনিসটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস কি? দুই মেরু থেকে মানে আমরা এই জিনিসটা ছোটবেলা পড়ছি যে দুই মেরু থেকে ওই যে কোষ বিভাজনের সময় দুইটা করে নিউক্লিয়াস মাঝখানে আসে, তাই না? এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এই মোটামুটি হচ্ছে ডিম্বকের গঠন। আমরা মোটামুটি ডিম্বকের গঠন পড়া শেষ। তাহলে ডিম্বকের গঠনটা কি কি পড়লাম আমি একটা রিকেপ দিই, তাহলে জিনিসটা একদম মাথায় গেঁথে যাবে। নাম্বার 1 আমরা বলছি যে গর্ভাশয় থেকে যে অমরা থাকে, সে অমরা থেকে ডিম্বকটা তৈরি হয়। নিষেকের পর ডিম্বকটা বীজে পরিণত হয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয়। এবার এই যে ডিম্বক, ডিম্বকের এখানে আমরা দেখলাম যে নিউসেলাস থাকে, মানে তার ভিতরের দিকের কোষগুলো হচ্ছে নিউসেলাস। আর নিউসেলাসকে আবৃত করে বাইরের দিকে আছে আমাদের আবরণ। ঠিক আছে, এই আবরণটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বহিস্তর, অন্তঃস্তর, বা বহিতক, অন্ততক। এটাকে আমরা ত্বকও বলতে পারি, যে বহিতক, অন্ততক বলতে পারি। এরপরে বলতেছি যে ভিতরে দিকে যে নিউসেলাস, এই নিউসেলাসটা হচ্ছে তার একবারে প্রধান টিস্যু। কারণ এখানে থেকেই ভিতরে একটা কোষ আছে, যে কোষটা এখন দেখা যাচ্ছে না, আগে ছিল আর্কিস্পোরিয়াল কোষ। যে আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হতে হতে একদিকে তৈরি করে দেয়াল কোষ, আর অন্যদিকে আমাদের কি তৈরি করে, আমাদের প্রাথমিক জনন যে কোষটা আছে সেটা তৈরি করে। তো প্রাথমিক জনন কোষ থেকে আলটিমেটলি স্ত্রী রেণু মাতৃকোষ, সেখান থেকে স্ত্রী রেণুটা তৈরি হয়, বিভাজন চলে। আর এরপরে তার গঠনে বললাম যে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তার ডিম্বক নারী। ডিম্বক নারীর ইংলিশটা হচ্ছে ফিউনিকুলাস। ডিম্বক নারীটা হচ্ছে একটা বোটার মতো অংশ হিসেবে কাজ করে। তা এই ডিম্বকটাকে, পুরা ডিম্বকটাকে অমরার সাথে যুক্ত রাখে। তাহলে ডিম্বক নালী যদি কখনো ডিম্বক ত্বকের সাথে যুক্ত হয়, তখন শিরার ন্যায় একটা গঠন তৈরি করে। ওই গঠনকে আমরা বলি র্যাফি। তারপরে বলতেছি ডিম্বক নাভি। ডিম্বক নাভিটা কি করে? ডিম্বককে ডিম্বক নাভির সাথে যুক্ত রাখে। শেষ। ডিম্বক মূল, ডিম্বক মূল বা কেলাজা, দেখো এটা থাকে ঠিক এই সাইডে, মানে ঠিক মানে এটাকে কি বলবো, গোড়ার দিকের একটা অংশ। এখান থেকে ত্বকের সূচনা হয়। তারপরে বললাম যে ভিতরে যে ভ্রূণথলি থাকে, ও সরি, ডিম্বকরন্ধ্র ভুলে গেছি। নিউসেলাসের যে জায়গাটাতে কোনো আবরণ নাই ওইটা হচ্ছে আমাদের ভ্রূণথলি। তো সরি, ডিম্বকরন্ধ্র, নিউসেলাসের যে জায়গায় কোনো আবরণ নাই, আবরণবিহীন, ওইটাকে আমরা বলি ডিম্বকরন্ধ্র। ডিম্বকরন্ধ্রটাকে আরেকটা নাম হচ্ছে মাইক্রোপাইল। তাহলে এই দিকটা অনাবৃত একটা অংশ। অ্যাকচুয়ালি ডিম্বক রন্ধ্র দিয়েই কিন্তু পরবর্তীতে ওই যে পরাগ নালীটা ঢুকে প্রবেশ করে। ঠিক আছে, পরাগ নালীটা এদিক দিয়েই প্রবেশ করবে, এর জন্য এই জায়গাটাতে একটা ছিদ্র আছে। তারপরে বললাম ভিতরে আছে আমাদের ভ্রূণ, মানে থলি। এই ভ্রূণ থলির 3টা অংশ, যেটা একটা হচ্ছে গর্ভযন্ত্র। দেখো গর্ভযন্ত্রটা কোন দিকে আছে? এই যে ডিম্বক রন্ধ্রের দিকে থাকে গর্ভযন্ত্র। আর প্রতিপাদক কোষ কোন দিকে আছে? ডিম্বক মূলের দিকে আছে, দেখছো? তাহলে তাহলে প্রতিপাদক কোষ কোন দিকে থাকে? ডিম্বক মূল বা কেলাজার দিকে থাকে। আর গর্ভযন্ত্র কোন দিকে থাকে? ডিম্বক রন্ধ্রের দিকে থাকে। শেষ। তাহলে এই যে শেষ। তাহলে এটা মোটামুটি আমাদের ডিম্বকের গঠনটা নিয়ে একটু আলোচনা করলাম। এখন এই ডিম্বকটা কয়েক প্রকারের ডিম্বক আছে। কি বলতেছি? ডিম্বকটা কয়েক প্রকার আছে। তাহলে আমি বলতেছি
এই যে ডিম্বক, ডিম্বকটা মেনলি হচ্ছে কি, এই যে তার ডিম্বক রন্ধ্র, ডিম্বক নাড়ি, ডিম্বক মূল, ওগুলোর অবস্থান অনুযায়ী ডিম্বকটাকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়। কি কি ভাগগুলা কি কি আমি এখানে দেখাই। 4 ভাগে ভাগ করা। 1 নাম্বার হচ্ছে ঊর্ধ্বমুখী। 1 নাম্বার কি? ঊর্ধ্বমুখী বা অর্থোট্রোপাস বা অ্যাট্রোপাস। তাহলে 1 নাম্বার হচ্ছে ঊর্ধ্বমুখী বা অর্থোট্রোপাস বা অ্যাট্রোপাস বা অ্যাট্রোপাস। 2 নাম্বারটা হচ্ছে অধোমুখী। তাহলে একটা ঊর্ধ্বমুখী থাকলে আরেকটা কি হবে? অধোমুখী হবে, বা এটাকে বলা হবে নিম্নমুখী, বা এটাকে কি বলা হবে? নিম্নমুখী। তাহলে ইংলিশটা হবে অ্যানাট্রোপাস। অ্যানাট্রোপাস। 3 নাম্বার জিনিসটা হচ্ছে পার্শ্বমুখী। 3 নাম্বার জিনিসটা হচ্ছে পার্শ্বমুখী, যাকে বলা হয় অ্যামফিট্রোপাস। যাকে বলা হবে অ্যামফিট্রোপাস। যাকে বলা হয় কি? অ্যামফিট্রোপাস। আর সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে বক্রমুখী। সেটা কি? বক্রমুখী। তাকে বলা হয় ক্যাম্পাইলোট্রোপাস। তাকে কি বলা হবে? ক্যাম্পাইলোট্রোপাস। তাকে বলা হয় ক্যাম্পাইলোট্রোপাস। জিনিসটা কি হয় আসলে আমরা একটু বুঝি, হ্যাঁ। প্রথমত ঊর্ধ্বমুখীটার ক্ষেত্রে কি হয়, এই ডিম্বক জিনিসটা এরকম হয়। আর মানে আহ দেখাচ্ছি, এই দেখো, জিনিসটা অনেকটা এরকম হয়। এরকম হয় বলতে, এই জায়গাটা হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র, এই জায়গাটা হচ্ছে আমাদের রন্ধ্র, এই জায়গাটা হচ্ছে মূল, ডিম্বক মূল, আর এই জায়গা হচ্ছে ডিম্বক নাড়ি। ডিম্বক নাড়ি মানে তারা একই সরল রেখায় আছে এবং উপরের দিকে মুখ করে আছে। তাহলে ডিম্বকের মুখটা কোন দিকে? উপরের দিকে। ডিম্বকের মুখটা কোন দিকে? এখানে উপরের দিকে আছে। ঠিক আছে। তাহলে এইরকম যে গঠন, এটাকে আমরা বলতেছি ঊর্ধ্বমুখী। এটাকে আমরা কি বলতেছি? ঊর্ধ্বমুখী বা অর্থোট্রোপাস বা অ্যাট্রোপাস। তাহলে এই ঊর্ধ্বমুখী বা অর্ধমুখী বা অ্যাট্রোপাস, তাহলে এখানে কি হইতেছে? এই এটা উপরের দিকে মুখ করে আছে 1 নাম্বারে। আর 2 নাম্বারে বলতেছি যে এই ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, ডিম্বক নালী একই সরল রেখায় খাড়া ভাবে অবস্থিত। এই জিনিসটি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলতেছি। ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, আর হচ্ছে ডিম্বক, যে এটাকে কি বলে, নারী, ডিম্বক নারী, তারা একই সরল রেখায়, একই সরল রেখায় খাড়া ভাবে অবস্থিত, খাড়া ভাবে অবস্থিত। এখন কথা হচ্ছে এটার এক্সাম্পল কিভাবে মনে রাখবে। এখানে এক্সাম্পল গুলা কিছু নিউমেরিক দ্বারা মনে রাখা খুব সহজ। যেমন কেউ যদি বিষ পান করে, বিষ খায়, তখন আলটিমেটলি সে কই যাবে বলতো? ঊর্ধ্বে চলে যাবে না? সে করে যাবে ঊর্ধ্বে চলে, মানে উপরে চলে যাবে আর কি, তাই না? তাহলে আমরা এখানে এটা মনে রাখতে পারি যে বিষ পানে, বিষ পানে গেল ঊর্ধ্বে, বিষ পানে গেল ঊর্ধ্বে। বিষ পানে দিয়ে, বিষ দিয়ে বোঝা হচ্ছে বিষ কাটালি। বিষ দিয়ে বোঝায় বিষ কাটালি, যে উদ্ভিদটা আছে তার ক্ষেত্রে দেখা যায়। পানে দিয়া বোঝায় আসলে পানি মরিচ। পানি দিয়ে বোঝায় পানি মরিচ, পানি মরিচ। আর গেল দিয়ে বোঝায় গোলমরিচ। গেল দিয়ে আমরা মনে রাখবো গোল মরিচ। আর ঊর্ধ্ব দিয়ে বোঝাবো এগুলো হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বক। তাহলে এদেরকে আমরা, এরা হচ্ছে কি? ঊর্ধ্বমুখী, তাই না? এরা কোন ধরনের? ঊর্ধ্বমুখী, বা এগুলা হচ্ছে অ্যাট্রোপাস বা অর্থোট্রোপাস। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো বিষ পানে গেল ঊর্ধ্বে। এই নিউমেরিকটা দিয়ে আমরা কিন্তু মনে রাখতেছি বিষ দিয়ে বিষ কাটালি, পানি দিয়ে পানি মরিচ, গেল দিয়ে গোলমরিচ, ঊর্ধ্বে দিয়ে ঊর্ধ্বমুখী। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তারপর যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের
অধোমুখী বা নিম্নমুখী সেই জিনিসটা নিয়ে আলোচনা করি। অধোমুখী বা নিম্নমুখীটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ দেখছিলাম, এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা কিন্তু অধোমুখী বা নিম্নমুখী ছিল। তাহলে এটা কিরকম ছিল? অধোমুখী বা নিম্নমুখীতে এটা ছিল ডিম্বকের মুখটা নিচের দিকে। তাহলে ডিম্বকের মুখ নিচের দিকে থাকবে। এখানে কি হচ্ছে দেখো, ডিম্বক রন্ধ্রটা ডিম্বক নালীর কাছাকাছি থাকে, আর ডিম্বক মূলটা উপরে থাকে। একটু আগে আমরা যেরকম গঠনটা দেখছিলাম, এই দেখো আমি আবার দেখাই জাস্ট বোঝানোর জন্য। মনে করে এখানে হচ্ছে ডিম্বক, যে আমাদের ইয়াটা আছে, ছিদ্রটা, তাই না? এখানে এসে তাহলে ডিম্বক রন্ধ্র, এখানে ডিম্বক মূল, আর এখানে হচ্ছে ডিম্বক নাড়ি। তাহলে কি হচ্ছে, ডিম্বক নাড়ি আর ডিম্বক রন্ধ্রটা কাছাকাছি আছে এখানে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, ডিম্বক নাড়ি আর ডিম্বক মূলটা কাছাকাছি থাকে, ডিম্বক নাড়ি আর ডিম্বক রন্ধ্র। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি, ডিম্বক নাড়ি আর রন্ধ্র কাছাকাছি থাকে, এটা কাছাকাছি থাকে। এখন আর তাহলে ডিম্বক মূলটা কই থাকে? এই যে এখানে ডিম্বক মূলটা এটা উপরের দিকে থাকে। তাহলে ডিম্বক মূলটা থাকে উপরের দিকে, এটা কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। আচ্ছা, তা এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আবার আমরা কি কিসে যেতে পারি বা কি বলতে পারি? তার এক্সাম্পল। তাহলে অধোমুখীটা এক্সাম্পলটা আমরা মনে রাখবো কিভাবে? দেখো, অধোমুখী মানে কি? সে মাথা নিচু করে থাকে। অধোমুখী মানে কি? সে মাথা নিচু করে রাখে। তাহলে মাথা নিচু করে মনে করলাম যে শিম ছিঁড়বে। তাহলে শিম ছিঁড়ি, মাথা নিচু করে শিম ছিঁড়ি। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছি? মাথা নিচু করে দিয়ে বোঝাচ্ছি এটা হচ্ছে অধোমুখী। এটা কি? এটা হচ্ছে অধোমুখী। শিম দিয়ে তো শিম বোঝায়। আর ছি দিয়ে আমরা বোঝাচ্ছি, মনে রাখবো ছোলা। আর রি দিয়ে মনে রাখবো রেডি। এটা দিয়ে মনে রাখবো রেডি। তাহলে অধোমুখী বা অ্যানাট্রোপাস বা নিম্নমুখী যে ডিম্বক, তারকে আমরা কিভাবে মনে রাখবো? এক্সাম্পল, যে মাথা নিচু করে শিম ছিঁড়ি। তাহলে শিম, ছোলা, রেডি। শিম, ছোলা, আর হচ্ছে রেডি। শেষ। তাহলে এখানে কিন্তু এক্সাম্পল গুলো খুব গুরুত্বপূর্ণ, তাই আমি এভাবে বলতেছি। হ্যাঁ, এবার হচ্ছে পার্শ্বমুখী। এবার কি? এবার হচ্ছে পার্শ্বমুখী। পার্শ্বমুখীর ক্ষেত্রে কেমন হয় আমি এই জায়গাতে আসি, এখানে দেখাই। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পার্শ্বমুখী। পার্শ্বমুখীর ইংলিশটা কিন্তু আমরা পড়ছি, তাই না? এমফিথোপাস। তাই এবার এটা হচ্ছে কি, ডিম্বকের মুখটা এক পাশে থাকে, মানে জিনিসটা হচ্ছে একটা এরকম যে একদিকে থাকে মনে করো ডিম্বক মূল, আরেক দিকে থাকতেছে আমাদের ডিম্বক রন্ধ্র, ঠিক আছে? আর এদিকে থাকতেছে আমাদের ডিম্বক নাড়ি। এদিকে থাকতেছে আমাদের ডিম্বক নাড়ি। মানে কি? মানেটা এবার দেখাই আমি। দেখো, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে, অনেকটা এরকম, ঠিক আছে? অনেকটা এরকম। এখন দেখো, তাহলে এইদিকে আছে আমাদের রন্ধ্র, এদিকে হচ্ছে আমাদের রন্ধ্র, এদিকে হচ্ছে আমাদের মূল, আর এদিকে হচ্ছে ডিম্বক নাড়ি। গঠনটা এরকম আছে অনেকটা, ডিম্বক নাড়ি, ঠিক আছে? তাহলে এটা কি থাকে? একটা সমকোণে থাকে। এটা আসলে কিভাবে আছে? সমকোণে থাকতেছে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি, এই রন্ধ্র আর মূলের সাথে ডিম্বক নাড়িটা সমকোণে থাকতেছে। ডিম্বক নাড়িটা সমকোণে থাকতেছে না। এক্সাম্পলটা কি? এটার এক্সাম্পলটা আমরা এভাবে বলতে পারি, পাশে কেউ কুপি রাখছে মনে করো। পাশে কি রাখছে? কুপি রাখছে। পাশে কি রাখছে? কুপি। হ্যাঁ, মানে আগের দিনের মানুষরা তো কুপি ইউজ করতে, যে কুপি। তখন আমি কুপিরে মনে করো বলবো খুপি, আমার ইচ্ছে হয়েছে। আমি মনে করো গ্রামের মানুষ, আমি কুপিরে বলি খুপি। হ্যাঁ, এখন তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? এভাবে মনে রাখবো যে পাশে খুপি, পাশে খুপি।
পাশে মানে পার্শ্বমুখী, পাশে মানে কি পার্শ্বমুখী। খু দিয়ে হচ্ছে ক্ষুদিপানা, খু দিয়ে হচ্ছে ক্ষুদিপানা, তাহলে খু দিয়ে কি, এটা হচ্ছে ক্ষুদিপানা। আর এই পি দিয়ে বুঝাবো পপি, পি দিয়ে বোঝায় পপি মানে আফিম, পপি মানে কি আফিম। ঠিক আছে, তাহলে আমরা কি এটাও মনে রাখতে পারছি যে পাশে খুপি। আচ্ছা শেষ। এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে বক্রমুখী বা ক্যাম্পাইলোট্রপাস, বক্রমুখী বা ক্যাম্পাইলোট্রপাস। এটার মধ্যে আসলে কি হয়, ডিম্বকের মুখটা পার্শ্বমুখী থেকে আর একটু নিচের দিকে নেমে যায়। মানে পার্শ্বমুখী থেকে কি হয়েছিল, ডিম্বকের মুখটা এই সাইডে, ডিম্বক রন্ধ্রটা এই সাইডে, সরি আমি এক্সপ্লেন, মানে ডিম্বক রন্ধ্র বা ডিম্বক মুখটা এদিকে, আর এদিকে মনে করো ডিম্বক মূল, তাই না, আর নিচের দিকে ডিম্বক নাড়ি। এখন এখানে কি হয়, এই ডিম্বক রন্ধ্রটা আরেকটা নিচের দিকে থাকে, এদিকে থাকে ডিম্বক রন্ধ্র। তার মানে এদিকে থাকে ডিম্বক রন্ধ্র, এদিকে থাকে ডিম্বক মূল, আর এদিকে থাকে ডিম্বক নাড়ি। তাহলে আমি যদি গঠনটা একবার আইকা দেখাই, জিনিসটা একটা এরকম হয়ে যায় আর কি। ঠিক আছে, এখন এই যে হুম, তাহলে এই সেক্টরে আমাদের রন্ধ্র আছে। তাহলে এটাকে আমরা বলতেছি বক্রমুখী, এটাকে আমরা কি বলতেছি আসলে বক্রমুখী। ওকে, এবার এখানে অ্যাকচুয়ালি সমকোণে থাকতেছে কে কে, এই দেখো ডিম্বক মূল আর ডিম্বক নাড়ি, এরা হচ্ছে সমকোণে থাকতেছে। তাহলে এখানে থাকতেছে ডিম্বক মূল সমকোণ ডিম্বক নাড়ি। ওটার মধ্যে কিন্তু ডিম্বক রন্ধ্রটাও সমকোণে আসছিল, বাট এখানে এটা আসবে না। এখন এটাকে মনে রাখার জন্য একটা টেকনিক আমরা বলি। ঠিক আছে, দুই রকম টেকনিক, দুইটা দিয়ে মনে রাখা যায়। আমার কাছে যেটা মনে হয় ভালো লাগে সেটা হচ্ছে আহ মনে করো একজনের বস সে হচ্ছে কালো, একজনের বস সে কি কালো, বস কালা, তার বস কেমন, তার বলে না কালা মিয়া, হ্যাঁ তার কালা, তার বসের নাম হচ্ছে কালা মিয়া মনে করো, হ্যাঁ তো তার বস হচ্ছে কালা, মিস্টার কালা। হ্যাঁ, তাহলে বস দিয়ে বুঝাবো, বরের বস দিয়ে বুঝাবো বক্রমুখী, স দিয়ে বলতে রাখবো আমরা সরিষা, আর এই কালা দিয়ে বোঝাবো কালকা সুন্দর। এটা যে মনে রাখবো আমরা কালকা সুন্দর। বা আরেকভাবে মনে মনে রাখা যায় যে স্যারের কালো সুন্দর মুখ, ওই রকম করে মনে রাখা যায় যে স্যারের হম কালো সুন্দর বক্রমুখ, মানে বাঁকা করে রাখছে স্যার। ঠিক আছে, বক্রমুখ মানে বক্রমুখী, সুন্দর দিয়ে বোঝাবো সরিষা, কালো দিয়ে কালকা সুন্দর। এটা আরেকটা নিয়ম। তাহলে এরকম কয়েকটা নিউমোনিক দ্বারা আমরা মনে রাখতে পারি, এই জায়গার এক্সাম্পলটা খুব দরকার। ঠিক আছে, উদাহরণটা তাহলে আমরা কি বলতেছি, আমরা বলতেছি ডিম্বক, এটার ঊর্ধ্বমুখী বা অর্থোট্রপাস বা অ্যাট্রোপাস, অধোমুখী বা নিম্নমুখী বা অ্যানাট্রোপাস, পার্শ্বমুখী মানে এমফিট্রোপাস, বক্রমুখী মানে ক্যাম্পালোট্রোপাস। বক্রমুখীর এক্সাম্পল কি, বক্রমুখীর এক্সাম্পল হচ্ছে বস কালা, তার মানে বক্রমুখী সরিষা কালকা সন্ধ্যা। তারপর হচ্ছে পার্শ্বমুখীর এক্সাম্পল কি, পাশে খুপি, পাশে খুপি তার মানে হচ্ছে পাশে মানে পার্শ্বমুখী খুদিপানা, আর হচ্ছে পপি। তারপরে ওই দিক দিয়ে হচ্ছে অর্ধমুখী, অধোমুখীতে আমরা কি বলতেছি, অধোমুখী আমরা বলতেছি মাথা নিচু করে শিম ছিড়ি, তাহলে মাথা নিচু মানে অধোমুখী, শিম ছোলা রেডি। আর ঊর্ধ্বমুখী বললাম যে বিষ পানে উঠে গেল, এখানে কি বিষ কাটালি, পানে দিয়ে হচ্ছে পানি মরিচ, গেল দিয়ে গোলমরিচ, ঊর্ধ্ব দিয়ে ঊর্ধ্বমুখী বোঝানো হচ্ছে।